টেকসই। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সরকারের সমন্বয়হীনতায় জনদুর্ভোগ। ভ্যাট বৃদ্ধি প্রসঙ্গে ফখরুল, অর্থনৈতিক অস্বস্তি সংস্কার বিমুখ করার শঙ্কা ডক্টর দেবপ্রিয়র। পুরনো সরষেতে দুর্নীতির ভূত তাড়াতে চায় দুদক সংস্কার কমিশন। পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে সুপারিশ না থাকায় ক্ষোভ। জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলে সীমাবদ্ধ করতে চায় না জামাত। রাজশাহীতে কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর। জুলাই ঘোষণাপত্র নিয়ে সব অংশীজনের মতামত নিচ্ছে সরকার। মার্চ ফর জাস্টিস নিয়ে শহীদ মিনার অভিমুখে ছাত্রদল। ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। মিড রেট পদ্ধতিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে লেনদেন হচ্ছে ডলার। স্বস্তি বাজারে। তীব্র শীতের কারণে ইনডোরে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। 40 বছর পর ঐতিহ্যের পুনরাবৃত্তি। আমন্ত্রণ পেলেন শি। এবং মালয়েশিয়ার বাঙ্গিতে মুখোমুখি নেপাল বাংলাদেশ। টাইগ্রেসদের বোলিং তোপে 52 রানে অল আউট হিমালয় কন্যারা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বিভিন্ন পণ্যের উপর নতুন আরোপ করা ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভ্যাট বাড়ানোর কারণে দ্রব্যমূল্যের দাম বাড়বে, যা সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে অন্তর্বর্তী সরকার। শতাধিক পণ্য ও সেবার উপর সরকারের নতুন করে ভ্যাট ও কর বসানোর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাধারণ মানুষের মনে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা সমালোচনা। দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। বলেন, সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় জনদুর্ভোগ বাড়ছে। এ সময় সরকারকে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দেন তিনি। মর্গভাত্তা তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় তাদের খুব বেশি প্রয়োজন ছিল না। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তচিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে সরকার। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়।
শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে তাদের জাতির সামনে এসে ক্ষমা চেয়ে পাপ মোচন করতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। জুবার সানি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অর্থনৈতিক অস্বস্তি ও অনিশ্চয়তা মানুষকে সংস্কার বিমুখ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের অবকাঠামো দৃশ্যমান হচ্ছে না। সকালে আগারগাঁওয়ে বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থনীতির বিভিন্ন বিষয়ে 4টি প্রবন্ধ উপস্থাপন করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন তার প্রতিবেদনে বলেন, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি 4% হতে পারে, তবে বাজেটের আকার 8 লাখ কোটি টাকার বেশি বাজেট হওয়া উচিত হবে না। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই, সংস্কারের পক্ষের মানুষগুলো কিন্তু একসময় এই অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব থেকে আপনার সুষম সংস্কারের পক্ষ থেকে কিন্তু সরে যেতে পারে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন, গণদাবি থাকলেও পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার কোনো প্রস্তাব নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। বিশ্লেষকেরা বলছেন, পুরনো সরষেতেই দুর্নীতির ভূত তাড়ানোর চেষ্টায় দুদক সংস্কারের সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। বিস্তারিত মাসুদুল লাবনীর প্রতিবেদনে। জনবান্ধব পুলিশ যেন কেতাবে আছে, বাস্তবে নেই। তাই রাজনীতির গলিপথে পুলিশ কখনো নিন্দিত, আবার কখনো নন্দিত। সরকার আসে, সরকার যায়, ক্ষমতাসীন হওয়ার হাওয়ায় ভাসে পুলিশও। রাজনৈতিক সভা, সেমিনার ঠেকানো থেকে শুরু করে মামলা, আটক, গ্রেফতার, সমালোচনা পিছু ছাড়ে না বাহিনীর সদস্যদের। জুলাই বিপ্লবের পর নানা বিতর্কের সামনে আসে পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ইস্যু। কমিশনের দাবি, পুলিশ সংস্কারে সাধারণ মানুষের মত নেওয়া হয়েছিল। সমীক্ষায় অংশ নেয়া প্রায় 79.5% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারের অবসান চান। কিন্তু প্রতিবেদনে নেই পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। সমালোচনা থাকলেও আর পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে নেই কোনো সুপারিশও। তো বর্তমানে তো কোনো নির্বাচিত সরকার নাই বা পার্লামেন্ট নাই, অতএব নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে হবে। প্রাণঘাতী অস্ত্রকে মোকাবেলা করতে হলে তো প্রাণঘাতী অস্ত্র থাকা দরকার, কিন্তু এই প্রাণঘাতী অস্ত্র যত্রতত্র ব্যবহার হবে না। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকতে হবে, পুলিশ বাহিনীর কর্মচারী তাদের ওই মানসিকতা থাকতে হবে। কারো হয়ে কাজ করার জায়গা থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে না পারে, তাহলে যে সংস্কারের, পুলিশের ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারটা আসলে আদতে মানুষের কল্যাণে কাজ হবে না। রাজনৈতিক প্রভাব বন্ধ নিশ্চিত না হলে কোনো সংস্কারে ভালো ফলাফল আনবে না বলে মত অপরাধ বিশ্লেষকদের। প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দিয়েছে, তাতে 15টি বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর বেশিরভাগ বাস্তবায়ন করা গেলে জনবান্ধব করা যাবে পুলিশ বাহিনীকে, পাশাপাশি তাদের মান উন্নয়ন ও জবাবদিহিতায় আওতায় আনা যাবে। সুপারিশমালা জমা দিয়েছে দুদক সংস্কার কমিশনও। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা, কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করা সহ প্রায় অর্ধশত সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। তবে সাবেক এই দুদক মহাপরিচালক মনে করেন, সংস্কার কমিশনের সুপারিশের বেশিরভাগই আছে দুদক আইনে। সান্নিত হওয়ার কিংবা খুব একটা আপনার উৎফুল্ল হওয়ার মতন কোনো কারণ আমি সেখানে মৌলিক কোনো সংস্কার নেই।
যেটি আছে সেটি ধরেন কসমেটিক সংস্কারের মতো। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন না হলে বদলাবে না দুদক। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। সরি, হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। জামাত ইসলামী জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 12টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চায় জামায়াতে ইসলামী। দেশে চলমান চাঁদাবাজি, দখলদারি, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে জামায়াতে ইসলামীর যুদ্ধ চলবে। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ 15 বছরে জামায়াতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করেছে, খুন, গুম, জুলুম, নির্যাতনের তাণ্ডব চালিয়েছে। সেই অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে। মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়, এই ঠিকানায়। 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী 23 জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে। দর্শক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি করছে জাতীয়তাবাদী ছাত্রদল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোহাইমিন, কর্মসূচি শুরু হয়েছে কিনা একটু জানাবেন, আর নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার চারদিকে কিন্তু এরই মধ্যে ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু আজকে দুপুর 2টার দিকে কিন্তু এই মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে কিন্তু এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শাহবাগ হয়ে পিএসসি দিয়ে কিন্তু শহীদ মিনার উপস্থিত হবে ছাত্র দলের এই মিছিলটি এবং সেখানে কিন্তু তারা পদযাত্রা করে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু এটি জমায়েত হবে এবং সেখানে কিন্তু ব্রিফ করবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। এবং গতকালকে কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের একটি বিজ্ঞপ্তি আমরা পেয়েছি, সেখানে কিন্তু বলা ছিল যে আসলে নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং জুলাই বিপ্লবের বিভিন্ন অপরাধে জড়িত যারা রয়েছেন এবং দোষর যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু এই মার্চ হবে এবং এই মার্চ কিন্তু আসলে আজকে সকাল থেকে আমরা দেখেছি মার্চের জন্য রাজধানীর বিভিন্ন ইউনিটের শাখা ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি যে মহানগরের কিন্তু বেশিরভাগ ইউনিটের থেকেই কিন্তু এখানে মিছিল এসেছে এবং তারা কিন্তু সবাই একটি স্লোগান দিচ্ছিলেন। তারা সবাই কিন্তু জুলাই বিপ্লবের যারা অপরাধী রয়েছেন তাদের বিচার চান এবং এখানে কিন্তু জামায়াতে উপস্থিত হওয়ার পরে কিন্তু যখন সবগুলো ইউনিট চলে আসবে তারপর কিন্তু মার্চ শুরু হবে বলে জানিয়েছে আমাদেরকে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর। তিনি বলেছেন যে এখান থেকে তারা মার্চ করে শাহবাগ হয়ে টিএসসি হয়ে কিন্তু তারা পৌঁছবেন শহীদ মিনারে
এবং সেখানে কিন্তু তারা জমায়েত হবেন এবং এই জমায়েতের উদ্দেশ্য কিন্তু মূলত হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব অপরাধ হয়েছে তার বিচার, সেই সাথে জুলাই আন্দোলনে যেসব অপরাধ ঘটেছে তার বিচারের দাবি। অর্থাৎ জুলাই আন্দোলনের আগে এবং পরে সব অপরাধ ঘটেছে সেই অপরাধের বিচারের দাবিতে কিন্তু ছাত্র দল এখানে জমায়েত হয়েছেন এবং তারা কিন্তু এজন্যই নাম দিয়েছেন মার্চ ফর জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের জন্য মার্চ বা পদযাত্রা। এই জন্য কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা আসছিলেন, তবে ঠিক দুপুর 12টার পর থেকে কিন্তু আমরা জমায়েতটা বড় হতে দেখি এবং এই মুহূর্তে কিন্তু মহানগরের বেশিরভাগ ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে যাত্রা শুরু করবেন। এই মুহূর্তে কিন্তু আমরা আছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বের হয়ে তারা কিন্তু শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে পৌঁছবেন। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মুহাইমিন, তারা কি কি দাবি করছেন এই কর্মসূচিতে একটু বিস্তারিত জানাবেন? আজকের কর্মসূচির আসলে মূল দাবি হচ্ছে যে জুলাই বিপ্লবে সংগঠিত বিভিন্ন অপরাধ তার বিচার এবং সেই সাথে কিন্তু এর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে যেসব অপরাধ সংগঠিত হয়েছে তার বিচার। এবং আমরা যেসব ব্যানার দেখেছি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শহীদ ওয়াসিম মুগ্ধ তাদের বিচার দাবি জানিয়েছেন এবং আমার পেছনে কিন্তু রয়েছে একটি ব্যানার দেখতে পাচ্ছেন। এই ব্যানারে কিন্তু লেখা রয়েছে যে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থেকে বাংলাদেশ, এছাড়াও ইয়েস টু জাস্টিস, নো টু ইম্পিউনিটি, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে তারা স্লোগান দিলেও মূল স্লোগান কিন্তু আজকে মূলত জুলাই আন্দোলনে ঘটে যাওয়া অপরাধ এবং তার আগে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে অপরাধ হয়েছে সেই সব অপরাধের বিচারের দাবি চাওয়া। অর্থাৎ বিগত 15 বছরে বিভিন্ন রকম স্বৈরাচার আমলে যেসব অপরাধ হয়েছে সেই অপরাধগুলোর বিচার কিন্তু তারা চেয়েছেন। এছাড়াও গুম, খুন, হত্যাকাণ্ড সহ জুলাই আন্দোলনে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্তৃক হামলার শিকার হয়েছেন যারা এবং ছাত্রলীগ যেসব অপরাধ করেছে ছাত্রর ব্যানারে শিক্ষার্থী পরিচয় দিয়ে সেই সব অপরাধের বিচার কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু মহানগরের যে দলগুলো তারা আসছিলেন, ছাত্র দলের যে ইউনিটগুলো তারা আসছিলেন, তারা সবাই কিন্তু প্রায় একই ধরনের পোস্টার ফেস্টুন নিয়ে কিন্তু এখানে আসছিলেন এবং প্রত্যেকের বক্তব্য কিন্তু আমরা পেয়েছি। তারা বলছেন যে আমরা চাই যে দ্রুত অবিলম্বে বিচার শুরু হোক এবং বিচার কার্যক্রমের মধ্যে যেন সুষ্ঠুভাবে বিগত 15 বছরের সমস্ত অপরাধকে মেনশন করা হয়। এছাড়াও দেখা গিয়েছে যে জুলাই বিপ্লবের যে অপরাধগুলো হয়েছে তাদের অনেক কর্মী নেতাকর্মী এখনো লুকিয়ে রয়েছে বা দোষর হিসাবে লুকিয়ে আছে সরকারের মাঝে এবং বাইরে, সেগুলোও কিন্তু বিচারের দাবি জানিয়েছেন তারা। জি, মূলত দাবিতে এই কর্মসূচি। মুহাইমিনুল খান, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। Savlon Twinkle Baby Band Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। প্যারাশুট জাস্ট ফর বেবি। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে। সেলফিন, আগামীর ব্যাংকিং। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট
প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নতুন বছরে সিঙ্গার ও বেকন সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট অঞ্চলের সীমান্ত। প্রায় প্রতিদিনই সিলেটের কোনো না কোনো সীমান্তে জব্দ হচ্ছে কোটি টাকার চোরাচালান। সচেতন মহল বলছে, চোরাকারবারে অধিক মুনাফা হওয়ায় বিশাল বিশাল চালান জব্দের পরেও এ পথ ছাড়ছে না সিন্ডিকেট। তবে সীমান্তরক্ষী বাহিনী বলছে, তৎপরতা বাড়ানোর ফলে চোরাচালান জব্দের পরিমাণ বেড়েছে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমেদ পুরকায়েস্তের 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট বিভাগের 4টি জেলার সাথে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত। এসব সীমান্তে রয়েছে দুর্গম এলাকাও। এর সুযোগ নিয়ে এসব সীমান্ত দাপিয়ে বেড়াচ্ছে চোরাকারবারিরা। পরিণত হয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য আনার নিরাপদ রুটও। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, রসুন, মশলা, শাড়ি, কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দাবি, গত 1 বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় 250 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে তারা। সচেতন মহল বলছে, মাঝে মাঝে চোরাকারবারিরা ধরা পড়লেও আইনের ফাঁক ফোকরে মুক্ত হয়ে আবারও তারা জড়াচ্ছে চোরাকারবারে। ফলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতারা। আইনের নিশ্চয় অনেক ফাঁক ফুকর আছে, যে ফাঁক ফুকর দিয়ে এরা এই যে 5-7 দিনের মধ্যে যে নিয়ে আসে। আবার এই ফাঁক ফুকর গুলাকে যত সময় বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইয়ে হবে না। আসল যারা ওদের পেছনে যারা আছে, খুবই শক্তিশালী যে ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে ওইটা নিশ্চিতভাবে এটা বন্ধ করা সম্ভব। অভিযোগ আছে, সীমান্তে বসবাস করা মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এসব কাজ করাচ্ছে। তাই চোরাচালান বন্ধে সীমান্তে মানুষের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ সচেতন মহলের। আমরা যদি এটা বন্ধ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে দ্রব্যমূল্য দাম কমাইতে হবে এবং পাশাপাশি আমাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। এরা তো দরিদ্র লোক, তো তাদের পেটের দায়ে প্রয়োজনের কারণে তারা এইসব রিস্ক নিচ্ছে। অতএব এইগুলা আপনারা যদি আগে আমরা বন্ধ করতে পারি, তাহলে তো এরাও যাবে না। এখানে যদি ভালো কর্মসংস্থান পায়, এখানে সস্তা যদি সে জিনিসপত্র পায়, তাহলে তো সেখানে রিস্ক নিতে যাবে না। এদিকে নানা তৎপরতার কথা জানিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে বিজিবি। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায়, তখন দেখা যায় যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয়। আমরা অনেক সময় পার্সেল করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। বিরাতে বিভিন্ন সময় যে আমরা অপারেশনগুলো করি, এই অপারেশনের কারণে দেখা যায় যে আমাদের পেট্রোলে জনবল থাকে 6 জন 8 জন, কিন্তু চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে দেখা যায় 50 থেকে 100 জন আমাদেরকে আক্রমণ করতে চায়। চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সংস্কারের ম্যান্ডেট ছাত্র প্রতিনিধিরা নয়, দেশে যা সংস্কার করা দরকার তা রাজনৈতিক সরকারই করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থান হয়েছে নির্বাচনের জন্য, সে নির্বাচনের জন্য আবার যাতে রাস্তায় নামতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে, সেটার নামই হচ্ছে সংস্কার। সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতে সেটা আমরা বুঝি না। আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোনো দূরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার সানসিল্ক ব্ল্যাক শাইন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। অবশেষে ক্রলিং পেগ পদ্ধতি থেকে বেরিয়ে ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়েটেড এভারেজ বা মিড রেট পদ্ধতিতে ডলারের দাম দৈনিক নির্ধারণ হচ্ছে 2 বার। এই মধ্যবর্তী দর ধরেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিক্রি হচ্ছে বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা বলছেন নতুন এ পদ্ধতি স্বস্তি ফিরিয়েছে বৈদেশিক মুদ্রার বাজারে। বিস্তারিত দেখুন ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে গেল কয়েক মাস ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত পরিস্থিতিতে বাদ দেয়া হয়েছে ক্রলিং পেগ পদ্ধতিও। রপ্তানি রেমিটেন্স বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার। যদিও ডিসেম্বরের শেষ দিকে কোনো কারণ ছাড়াই আবারও অস্থির হয়ে ওঠে এই মুদ্রার বাজার। এমন অবস্থায় ডলারের দামের প্রবণতা বুঝতে নতুন পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদ্ধতিতে $1,00,000 উপরে কেনাবেচার ওয়েটেড এভারেজ বা মিড রেটই হবে প্রতিদিনের দর, যা প্রকাশ করা হচ্ছে দিনে 2 বার। নতুন এই পদ্ধতি বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন ব্যাংকাররা। ইরেসপেক্টিভ অফ দ্য সাইজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট ফর দ্য এক্সপোর্টার্স, এবং যদি সেই দিন আবার যদি ইম্পোর্টারের ক্ষেত্রেও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট। তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে, বাট যেটা সেন্ট্রাল ব্যাংকের ভাষণ হচ্ছে যে ডলার ইজ ডলার। যেটা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আমরা কিন্তু এর কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ডলারের মার্কেট কিন্তু অনেকটা কিন্তু স্থিতিশীল হয়ে আসছে, এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি এটা একটা ভালো পরিস্থিতি দেশে। নতুন পদ্ধতিতে ডলারের দর নির্ধারণ শুরু হয়েছে গেল 12 জানুয়ারি, আর সবশেষ কর্মদিবস 16 জানুয়ারি সকালের দর ছিল 121 টাকা 95 পয়সা। বিকেলে প্রতি ডলার লেনদেন হয় 121 টাকা 88 পয়সায়। এই দর আমলে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো কেনাবেচা করলেও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 4 টাকা বেশিতে। নিয়ন্ত্রক সংস্থা বলছে ডলার মূল্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাজার মনিটরিং করার জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টে অলরেডি একটা সেল আছে, তারা কন্টিনিউয়াস একটা অবজারভেশনে রাখবে যাতে কেউ একটা অ্যাবনর্মাল রেট নিতে না পারে। এদিকে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ 123 টাকায় রেমিটেন্সের ডলার কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। চার দশক পর সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তীব্র শীতের কারণে এবারের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতরে। প্রায় 40 বছর পর রোনাল্ড রিগানের মতো ট্রাম্পও ইনডোরে শপথ নেবেন।
বিশ্ব নেতাদের উপস্থিতি নিয়ে আলোচনার মধ্যে ভারত থেকে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবারের শপথ একটি ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্ত হতে যাচ্ছে। ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠান খোলা জায়গায় অনুষ্ঠিত হলেও তীব্র শীতের কারণে এবার শপথ গ্রহণ হবে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতরে। অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 20 জানুয়ারি সোমবারের তাপমাত্রা হতে পারে -11 ডিগ্রি সেলসিয়াস এবং ঘন্টায় গড়ে 10 থেকে 20 মাইল বেগে বাতাস বইতে পারে। এই কারণে ট্রাম্প নিজেই ইনডোরে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছেন। 1985 সালে রোনাল্ড রিগানও এমন পরিস্থিতিতে ক্যাপিটল হিলের ভেতরে শপথ নিয়েছিলেন। এবার 40 বছর পর সেই ঐতিহ্য পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এদিকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রণ পেয়েছেন বিশ্ব নেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রিত হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি। তবে ভারত থেকে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া ইউরোপের মধ্যমপন্থী নেতাদের বাদ দিয়ে বেশ কিছু দক্ষিণপন্থী ও জাতীয়তাবাদী নেতারা আমন্ত্রণ পেয়েছেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবার শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হয়ে দাঁড়াবে। এটি একটি ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে শীতকালের আবহাওয়া ও বিশ্ব রাজনীতির প্রভাব একসাথে মিশে যাবে। চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদের সময় হলো আবার একটি বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। শনিবার দুপুর 12:30 থেকে 1 ঘন্টা দুদক কার্যালয়ে চলে এই জিজ্ঞাসাবাদ। এর আগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গত 2 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই মামলায় তাকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। ওনার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে, ওনাকে আমরা আজকে আদালতে সোপর্দ করার পর আমরা রিমান্ড আবেদন করব। রিমান্ডে পাওয়ার পরে আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। এবার নিউজ 24 স্পোর্টস। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে নেপালের দেয়া 53 রানের টার্গেটে এখন ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সুমাইয়া আক্তারের দলে সংগ্রহ 4 উইকেটে 41 রান। ইনিংসের শুরুতে দ্রুত 3 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। এর আগে মালয়েশিয়ার বাঙ্গাগিতে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে শুরুতেই সাবিত্রী ধামির উইকেট হারায় নেপাল। নিশিতা আক্তারের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র 1 রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হিমালয় কন্যারা। শেষ পর্যন্ত জুনিয়র টাইগ্রেস বোলারদের তোপে নেপালের মেয়েরা অল আউট হয় 52 রানে। বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটে চলছে রংপুর রাইডার্স। স্বাগতিক চিটাগং কিংসকে 33 রানে হারিয়ে টানা 8ম জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষ যে দলই হোক, অপ্রতিরোধ্য সোহানের রংপুর। রংপুরের স্লোগান জয়ের লড়াই। বিপিএল এর চলতি আসরে সে লড়াইটা চালিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দলটি। টানা 8 জয়ে সবার উপরে উত্তরের দলটি। এখন পর্যন্ত আসরে একমাত্র অপরাজিত সোহান শেখ মাহিদিরা। সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তৌফিক খান তুষার ফিরে যান দ্রুত। সাইফ হাসানও ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ। সঙ্গীর বিদায়ের পর স্টিভেন টেইলর সাজঘরে, তার ব্যাট থেকে আসে 39। ইফতেখারও আশা জাগাতে পারলেন না। অন্যদের আসা যাওয়ার মাঝেও এদিনও উজ্জ্বল খুশদিল। রংপুরের দিল খুশ করে খেললেন 28 বলে 59 রানের ইনিংস। সেখানে 7-6 ও 2-4 সাজানো তার ইনিংস, আর তাতেই তারা তোলে 7 উইকেটে 164 রান।
জবাবে উত্তরের দলটি আঁটাশাটা বোলিংয়ে শুরু থেকে চাপে চট্টলার দলটি। ওসমান খানের উইকেট দিয়ে শুরু, দলীয় 50 রানের মধ্যেই প্যাভিলিয়নে পারভেজ ইমন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তারপর শামীম পাটোয়ারি একাই লড়াই চালিয়ে যান, কিন্তু আস্কিং রানেদের সাথে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত 8 উইকেটে 131 রানে থামে চিটাগাংয়ের ইনিংস। শামীম খেললেন 38 রানের ইনিংস, আকিব জাভেদ নেন 4 উইকেট, আর 2টি করে পকেটে পড়েন খুশদিল। শুভ দেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।